আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। গোল চত্বরে এসে পড়েছি, এবার প্লিজ তাড়াতাড়ি আয়। আমি হাঁপিয়ে গেছি, ক্লান্ত লাগছে, মনে হচ্ছে মাথা ঘুরে যাবে। মৌন উচ্চ শব্দে বলল, এই না একটু পর অজ্ঞান হ প্লিজ, আমি এসে নেই, তারপর 2 মিনিট লাগবে জাস্ট। ঝিল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এই মেয়েটা এমন পাগল কেন? কেউ কি ইচ্ছে করে অজ্ঞান হয়? মিনিট 5 পরই মৌনতাকে দেখতে পেল ঝিল। মৌনতা হাত দিয়ে ইশারা করছে ওকে। ঝিল মলিন হাসল। সত্যিই খুব খারাপ লাগছে ওর। মৌনতা রোড পেরিয়ে এসে ঝিলকে জড়িয়ে ধরল। ঝিল এক হাতে পিঠ চাপড়ে পড়ল। প্লিজ এবার নিয়ে যা আমাকে, আই এম টায়ার্ড। মৌনতা মেকি হাসি দিয়ে পড়ল, বিয়ের আসর থেকে 6 বার পালিয়ে আসা মেয়ে নাকি ট্রায়াড। আচ্ছা, বিয়েটা করে নিলে কি বা হয়? আঙ্কেলরাও নিশ্চিত হয়ে যাবে আর তুইও ঝামেলা মুক্ত হবি। ঝিল ভেঙচি কেটে পড়ল, নো ওয়ে, আমি এই পৃথিবীকে আরো অনেক জানতে চাই। বিয়ে মানেই এক বস্তা প্যারা, স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। সকলের মন জোগাতে গিয়ে পা পিছলে অকালে মরার শখ নেই আমার। ঝিলের কথাতে হো হো করে হেসে উঠল মৌনতা। তুই বিয়েটা করে নে, আমি না হয় তোর শ্বশুর শাশুড়ি নেক্সট বার পালিয়ে যাব, নতুন এক্সপিরিয়েন্সও হবে, তোর শ্বশুর বাড়িও ঘোরা হবে। ঝিল পাকা চোখে তাকিয়ে বলল, প্লিজ এখন চল, আমার খিদে পেয়েছে। মৌনতা হাসি থামিয়ে ঝিলকে নিয়ে নিচের বাসাতে গেল। বিশাল এক কম্পার্টমেন্টের 7 ফ্লোরে মৌনতাদের বাসা। মৌনতা লম্বা হেসে বলল, লিফট নষ্ট হয়ে গেছে। ঝিলের চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। মৌনতা হো হো করে হেসে উঠল। মজা করছিলাম। ঝিল বোকার মতো তাকিয়ে রইল। এই মেয়েটা ওকে টেনশন দিয়েই মেরে ফেলবে। অভিনব ফেসবুক স্ক্রল করছে, বিভিন্ন ট্রাভেল এজেন্সি খুঁজে খুঁজে দেখছে। সুন্দরবন ঘুরতে হলে সাধারণত ট্রাভেল এজেন্সির সাথেই যেতে হয়। সেখানে একা যাওয়ার সাধারণ পারমিশন নেই, তবে কেউ চাইলে সম্পূর্ণ ঝুঁকি নিয়ে পারমিশন নিতে পারে, সেটা ভিন্ন বিষয়। তবে ট্রাভেল এজেন্সি ছাড়া সকালবেলা খুলনা থেকে মংলা হয়ে সুন্দরবন ঘুরে সন্ধ্যায় ফিরে আসা যায়। সেক্ষেত্রে পর্যটন কেন্দ্রগুলো তেমন উপভোগ করা যায় না। তাছাড়া ভ্রমণ গাইড ছাড়া সুন্দরবন ঘুরতে যাওয়া প্রচণ্ড রিস্কের। তার জন্য সবথেকে সুবিধাজনক আর বেস্ট উপায় হচ্ছে ট্রাভেল কোম্পানির প্যাকেজ নিয়ে ঘুরতে যাওয়া। অভিনব গত বছরও সুন্দরবন গিয়েছিল, তবে সেটা ভারত থেকে। আর ভারতের সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো ওর কাছে কেমন আর্টিফিশিয়াল লেগেছে যেন। প্রকৃতির সেরা সান্নিধ্য পায়নি ও। তার উপর সেটা মাত্র ছিল 1 দিনের ট্যুর। সাধারণত সুন্দরবন ট্যুরের বুকিং কনফার্ম করা হয় অনেক দিন আগে থেকেই। আসন ফাঁকা থাকা সাপেক্ষে যাত্রার তারিখের কমপক্ষে 7 দিন আগে পর্যন্ত বুকিং কনফার্ম করা হয়। বুকিং মানে কনফার্মেশন মানি জমা দিয়ে আসন নিশ্চিত করা। বুকিং কনফার্ম করতে হলে ডেডলাইনের মধ্যে টাকা জমা দিতে হয়। চাইল্ড পলিসিও রয়েছে, সেখানে 3 বছর বয়স অবধি শিশুদের আসন ফ্রি। 3 প্লাস থেকে 6 বছরের শিশুদের জন্য ছাড় আছে। সেক্ষেত্রে বাচ্চাদের বাসের সিট ও শিপে কেবিন শেয়ার করতে পারে। কিন্তু অভিনবর কাছে এতদিন অপেক্ষা করার মতো সময় নেই। ও চায় দ্রুত প্রকৃতির সাথে একটু মিতালি করতে। অভিনব বেশ চিন্তায় পড়ে গেল। বেশ কয়েকটা ট্রাভেল এজেন্সি দেখলো অভিনব। সেখানে একটা ট্রাভেল এজেন্সি পেয়ে গেল, যেটা পরশুই যাবে সুন্দরবন। আর এটাতে এমার্জেন্সি এন্ট্রি নেওয়া হচ্ছে। তারা নিজেদের নতুন উদ্যোক্তা বলে দাবি করেছে। তাদের বিশেষত্ব হচ্ছে ট্রাভেলারদের দ্রুত সুযোগ সুবিধা দেওয়া। যেহেতু অন্য এজেন্সিগুলোতে যেতে গেলে লেট হবে, তাই অভিনব ঠিক করলো এটাতেই যাবে। এজেন্সির সমস্ত ডিটেলস চেক করে দেখলো অভিনব। এখানে এন্ট্রির জন্য টাকা আগে পেমেন্ট করতে হবে, তাও আবার সাধারণের থেকে বেশি পেমেন্ট দিতে হবে। অভিনব সেদিকে পাত্তা দিল না। টাকা যত লাগুক সমস্যা নেই ওর। টাকা দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। সশরীরে কিংবা বিভিন্ন কার্ডের মাধ্যমে আসন কনফার্ম করা যেতে পারে। অভিনব নিজের কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করে আসন কনফার্ম করে নিল। তারপর বাংলাদেশের সুন্দরবন নিয়ে একটু রিসার্চ করলো। এটা অভিনবর স্বভাব, যেখানে যাবে তার সম্পর্কে আগে ধারণা নিয়ে নিবে। এটা প্রতিটা ট্রাভেলারদেরই করা উচিত। রাত প্রায় 11টা। ঝিল সাধারণত এই সময়ে ঘুমে বিভোর হয়ে থাকে, তবে আজ ওর চোখে ঘুম নেই। শরীর ক্লান্ত হলেও মনের শান্তি মিলছে না।
মৌনতার বাসাটা ওর কাছে তেমন পছন্দ হয়নি, বিশেষ করে বাড়ির সর্ববয়স্ক সদস্য মৌনতার দাদি। বৃদ্ধা ঝিলকে তেমন পছন্দ করেননি। ঝিল আসতেই কেমন চোখে তাকিয়েছিলেন। আগের যুগের মানুষের মনোভাব যেমন হয়। ঝিল লম্বা করে শ্বাস ফেলল। মৌনতার বাসাতে থাকতে ইচ্ছে হচ্ছে না ওর। কোথাও একটা যেতে পারলে ভালো লাগতো। কোনো রিলেটিভের বাসাতে যাওয়া যাবে না, তাহলে কয়েকটা দিনের জন্য যাবেটা কোথায়? ঝিলের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে দেখে মৌনতা ঝিলকে বাহুতারা ধাক্কা দিল। ঝিল আনমনেই উত্তর করল, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? আরে জানো, মন খারাপ করিস না। এমন তো নয় বাসা থেকে পালিয়ে আসার জন্য তোকে সবাই বকা দিবে। ইস, সবাই কত ভালো। আমার বাসাতে যদি জানে আমি রিলেশনে আছি তাহলেই শেষ, পা ভেঙে বাসায় ফেলে রাখবে। মৌনতার কোনো কথাই ঝিলের কান অবধি পৌঁছল না। মৌনতা একাই বকবক করতে করতে এক পর্যায়ে থেমে গেল। ঝিলের দিকে সরু চোখে তাকিয়ে রইল। ঝিলের চোখ দুটো মাথার উপর ভন ভন করে ঘোরা সিলিংয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সিলিং পর্যবেক্ষণ করার গুরু দায়িত্বটা শুধু ওর। মৌনতা ফোঁস করে দম ফেলল। ঝিলকে কোনো কালেই বুঝে উঠতে পারেনি ও। দুজনের প্রায় 4 বছরের পরিচয়। কলেজের ফার্স্ট ডে থেকেই বেশ জমে উঠেছে ওদের বন্ধুত্ব। তবে ঝিল পুরো ঝিলের মতোই, যার গভীরতা মাপার জন্য গভীর এক চোখের প্রয়োজন। পরিবারের আদরে বড় হওয়া মেয়েটার মানসিকতা খুব ভালো হলেও ও কিছু বিষয়ের প্রতি গভীর ক্ষোভ ওর। তার একটা হলো বিয়ে। সবাই বিয়ের স্বপ্ন দেখলেও মেয়েটা সেই স্বপ্ন দেখে না। হয়তো নিজ চোখে সংসার জীবন দেখা হয়নি বলেই। বোধ হওয়া থেকেই তো মাকে দেখতে পায়নি। পুরো পুরুষ ফ্যামিলিতে বেড়ে ওঠা একটা মেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে, সেটাই স্বাভাবিক। ঝিলের মুখের দিকে তাকালেই মৌনতার বেশ মায়া হয়। মেয়েটার মধ্যে কেমন এক সুখ খুঁজে পাই ও। মৌনতা হঠাৎ করেই ঝিলকে জড়িয়ে শুয়ে পড়ল। ঝিল সামান্য চমকালো, লম্বা করে দম ফেলে পড়ল, মৌ, কি হয়েছে তোর? কিছু না, তোকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো একটু। ঝিল প্রশস্ত হাসল। মৌনতার মাথায় হাত বুলিয়ে বলল, ইস, তোর যদি বিএফ না থাকতো তাহলে আমি তোকে আমার ভাবি করে নিতাম। মৌনতা বিগলিত হাসল। এই কথাটা কয়েক শতবার বলেছে ঝিল। ঝিল ঘন ঘন শ্বাস ফেলছে। মৌনতা ভ্রুকুচকে বলল, তোর কি কোনো বিষয় খারাপ লেগেছে ঝিল? আরে না, আসলে আমার বুক ভরে শ্বাস নিতে ইচ্ছে হচ্ছে। সেটাই কোলাহলপূর্ণ সমাজে আমি উপভোগ করতে পারছি না। বিয়ে করে নে, দেখবি সব রঙিন লাগবে। ঝিল মজার ছলে বলল, বিয়েটা করে নিই আর এক গাদা ছেলেপুলে জন্ম দিয়ে তাদের সামলানোর দায়িত্ব পেয়ে যাই, তাই না? তার পরের মুহূর্তেই কিছুটা আবেগ নিয়ে আবার বলা শুরু করলো, সব রঙিন হয় না রে। আই নো, প্রতিটা মেয়ে কখনো না কখনো মা হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু আমি নিজেই তো কখনো মায়ের সান্নিধ্য পাইনি। আমি কি করে আমার সন্তানদের ভালোবাসা দিব বল? আর আমার ভয় হয়, প্রচণ্ড ভয় হয়। আমি যেমন রোজ আমার আম্মু আর মামুনিদের অভিযোগ করি আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য, তাদের ভালোবাসা না পেয়ে কাঁদি। আমার সন্তান যদি বলে আমি কেন ওকে অন্য মেয়েদের মতো ভালোবাসতে পারি না, তখন আমি কি জবাব দিব বলতো? ঝিল কিছুটা নীরব হয়ে আবার বলা শুরু করলো, আমি যখন স্কুলে দেখতাম আমার বন্ধুরা মায়েদের সাথে হেঁটে হেঁটে আসছে, তখন আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম, কেন আমার আম্মু নেই। এত এত অভিযোগ করতাম, অনেকের মা নেই তো কাকিরা আছে, আন্টিরা আছে, আমার তো তাদের কেউই নেই। একজন মায়ের ভালোবাসা ছিটে ফোটাও আমার গায়ে নেই। হ্যাঁ, আমার পাপা ভাইয়ারা আমাকে জান দিয়ে ভালোবাসে, কিন্তু একটা মায়ের অভাব কি কখনো পূরণ হয়? তাদের এত এত ভালোবাসাও আমাকে খুশি করতে পারেনি। রোজ কেঁদেছি একজন মায়ের হাতে ছোঁয়ার জন্য। মামুনিরা থাকলেও এত কষ্ট হতো না, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে আমি কারোর ভালোবাসা পাইনি। আমি কি করে মা হই বলতো? সেসবের গুণ আমার মাঝে নেই যে। আমি আমার এক পৃথিবীকে একা মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না, তবে লাঘব করার জন্য আমার কেউ ছিল না। আমি মা হলে কলঙ্কের তকমা লাগবে, আমার সন্তানরা কষ্ট পাবে, আর আমি হব কলঙ্কিত মা, যে তার নিজ গর্ভের সন্তানকে সঠিক ভালোবাসতে পারবে না। ঝিলের কথাতে কাঁদতে কাঁদতে মৌনতার হেঁচকি উঠে গেছে, অথচ ঝিলের চোখে এক ফোঁটা পানিও নেই। সেই প্রবাদ বাক্যটাই সত্য। অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। হ্যাঁ, ঝিল পাথর হয়ে গেছে। জীবনের 19টি বছরের মধ্যে 17টি বছর রোজ কেঁদেছে মেয়েটা, আর কত কাঁদবেও।
তবু চোখে জল যে সে সবার নয়, তাই চোখ থেকে বেহায়া নোনা জলের ফোয়ারা নেমেই যায়। ঝিল এক চমৎকার হাসলো। মৌনতাকে জড়িয়ে ধরে বলল, এটা কিছুই নয় মৌ, এটা আমার ভাগ্য, আমি মেনে নিয়েছি। বাচ্চাদের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না প্লিজ। এবার মৌনতা ডুকরে কেঁদে উঠল। ঝিলের বুক থেকে চাপা কষ্টটা গলায় এসে আটকে গেছে। ও চিৎকার করে কাঁদতে চেয়েও পারছে না। বুকের ভেতর থেকে এক দলা অভিমান বাধা হয়ে দাঁড়িয়েছে। ভাগ্যের উপর বড্ড অভিমান হয়ে গেছে। মায়ের নরম হাতের ছোঁয়া পাওয়ার আকুলতা কখনো লাঘব হবে না ওর। মায়ের নরম হাতের ছোঁয়া পাওয়ার আকুলতা কখনো লাঘব হবে ওর, নাকি এভাবে জীবনের শেষ দিনটা কেটে যাবে? এত এত সুখ পেয়েও ও অসুখী হয়ে রবে। এই যন্ত্রণা যার, শুধু সেই বোঝে তার জ্বালা। রাত ৮টা। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে ঝিল। ওরই পাশে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে মৌনতা। ঝিল আর চোখে মৌনতাকে দেখে যাচ্ছে। মৌনতার মুখটা দেখে মনে হচ্ছে কেঁদেই দিবে। ঝিল ঠোঁট দুটো প্রশস্ত করে বলল, মৌ, তুই যদি এমন করে থাকিস তাহলে আমি কি করে যাই বলতো? তুই একা একা এত দূর যাবি? আমার ভয় হচ্ছে ঝিলি, যাস না প্লিজ। ঝিল আলতো হেসে মৌনতার দুই বাহুতে হাত রেখে বলল, এমনটা করে না মৌ, আমি একা একা চলতে পারি, ভয় পাওয়ার মতো কিছু নেই। আর সাথে অনেকেই তো যাচ্ছে। তাই বলে তুই? আর একটা কথাও না। বাজে কয়টা খেয়াল আছে তোর? 30 মিনিটেরও বেশি সময় লাগবে তোর পৌঁছতে। 8:30টার সময়ই তো ট্রেন চলে আসবে, তুই বাসায় ফিরে যা। বেশি রাত করা একদমই ভালো হবে না। কিন্তু ঝিল, এখনো তো ট্রেন আসেনি, তুই ট্রেনে উঠলেই না হয় যাব। মৌন, রাস্তাঘাট ভালো না, এক্ষুনি যা তুই। আর দাদুও রাগ করবেন। ঝিল তুই? প্লিজ মৌন। মৌনতা কেঁদেই দিল। ঝিল আলতো হাতে মৌনতাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। মেয়েটা বড্ড বেশি ভালোবাসে ওকে। মৌনতার চোখের পানি মুছিয়ে দিয়ে ঝিল বলল, যা এবার। মৌনতা মুখ চেপে ধরে চলে গেল। ঝিল মলিন হাসল। মেয়েটা পুরো রাস্তা কাঁদতে কাঁদতে যাবে। ঝিল একটা শপ থেকে একটা বোতল পানি কিনে নিয়েছে। পানিটা ভালো করে চেক করলো ইনটেক কিনা। আজকাল পানির সাথেও দুর্নীতি করে মানুষ। নোংরা পানিকে ইনটেক বলে চালিয়ে দেয়। সাধারণ মানুষরা সেই দিকে খেয়ালও করে না। বোতলের ক্যাপ খুলে একটু পানি খেয়ে নিল ঝিল। 8:15 বাজে, তাই একটা বেঞ্চে বসলো। ভাইয়াদের কল করে বলতে হবে বিষয়টা। আহনাব আর রোহানকে কনফারেন্স কল করে বলে নিল ঝিল। আহনাব আর রোহন দুজনেই দ্বিমত করলো, কিন্তু ঝিল নাছোড় বান্দা, সে যাবেই। বহু কষ্টে ভাইদের বুঝিয়ে ফোন রাখলো ঝিল। ফোনে ফেসবুক লগ ইন করে ফোন স্ক্রল করতে লাগলো ঝিল। চারপাশে চিৎকার চেঁচামেচিতে ঝিলের মাথা ধরে গেছে। ঝিল কানে ইয়ারফোন গুঁজে ওর ফেভারিট সং অনিকেত প্রান্তর গানটা প্লে করে দিল। চোখ বন্ধ করে গানের লাইনগুলো ফিল করতে লাগলো। মিনিট 5 পর ফোন রেখে উঠে দাঁড়ালো। 8:35 বাজে, এখনো ট্রেন আসেনি কেন? ঝিলের ভ্রু দুটো আপনা আপনিই কুঁচকে গেছে। হয়তোবা টেকনিক্যাল সমস্যার জন্য কিছু মিনিট লেট হচ্ছে। ব্ল্যাক কালারের একটা কুর্তি পরেছে, তার উপরে ব্লু রঙের জিন্সের পাতলা সোয়েটার, সাথে ব্লু জিন্স আর ব্লু স্কার্ফ। মুখে মাস্ক লাগানো, চোখে ব্লু ফ্রেমের স্টাইলিশ গোল চশমা, চুলগুলো উঁচু করে ছুটি করা। যেহেতু নদীপথে ভ্রমণে যাচ্ছে, তাই কমফোর্টেবল আর ঝামেলাবিহীন ড্রেস পরাই ভালো। মিনিট 20 যেতেই লোকজনের সমাগম বেড়ে গেল। দুটো ট্রেনের লোকজন জড়ো হলে যা হয়। ঝিল ভ্রু কুচকালো। এত দেরি কেন হচ্ছে? কিছু দূর পরপর মানুষের চেঁচামেচিও শোনা যাচ্ছে। ফোন পকেটে পুরে কাউন্টারে গেল ঝিল। কাউন্টারের লোকটা ফোনে কথা বলছেন। ফোন রাখতেই ঝিল বলল, এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। রাত 9টায় ঢাকা টু খুলনা যাওয়ার জন্য যে ট্রেনটা, সেটা এখনো আসেনি কেন? অলরেডি 9টা বেজে গেছে। লোকটা মলিন মুখ করে বললেন, উই আর সরি ম্যাম, ট্রেনটা রাস্তায় আটকে পড়েছে। ঝিল ভ্রু কুচকাল। ট্রেনের রাস্তাটি কি জ্যাম লাগে নাকি? লোকটা দীর্ঘশ্বাস লুকিয়ে বললেন, অ্যাকচুয়ালি ম্যাম, ট্রেনটা লেট করে ছেড়েছিল। তার উপর মাঝ রাস্তাতে ট্রেনটা একটু সমস্যা দেখা দেয়, যার জন্য 1 ঘন্টা লেট হবে। ঝিল ভ্রু কুচকে রেখে বিরক্তি নিয়ে চলে আসলো। কিছু মানুষ চেঁচামেচি করছে। আসলে এখানে চেঁচামেচি করে কোনো লাভ নেই। ঝিল মুড অফ করে একটা বেঞ্চে বসে পড়ল। কয়েক মিনিট পরিবেশ খানিকটা শান্ত হয়ে গেছে। সবাই বেঞ্চগুলো ফুল করে ফেলেছে। কোনো বেঞ্চই খালি নেই।
ঝিল তার ব্যাগটা বেঞ্চে তুলে রেখেছে যাতে কেউ পাশের সিটে বসতে না পারে। মৌনতার ফোন আসতেই ঝিল রিসিভ করলো। ট্রেন ছেড়েছে ঝিল? টেকনিক্যালি প্রবলেমের জন্য ট্রেনটা আসতে 1 ঘন্টা লেট হবে। হোয়াট? তুই কি একা একা বসে থাকবি নাকি? তুই বাসাতে চলে আয় এক্ষুনি। আমি কি একা বসে আছি নাকি? এখানে সবাই ওয়েট করছে মৌনু। ঝিল দেখ, তুই কিন্তু আমার কথার কোনো মূল্যই দিচ্ছিস না। প্লিজ মৌনু, ইমোশনালি ব্ল্যাকমেল করিস না। আর শোন, এখন আমি রাখছি। ট্রেনে উঠে প্রতি ঘন্টায় তোকে আপডেট দিব। তুই প্লিজ রিল্যাক্স কর। মৌনতাকে কথা বলার সুযোগ না দিয়েই ফোন রেখে দিল ঝিল। সত্যি 1 ঘন্টা বসে থাকতে ইচ্ছে হচ্ছে না ওর, তবে ও ফিরে যাবে না, কিছুতেই না। ও তো সুন্দরবন ট্যুর করেই ছাড়বে, তাও এই সময়ে। হ্যালো মিস, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই সিট নেক্সট টু ইউ? একটি ছেলের কণ্ঠে ফোন থেকে মুখ তুলল ঝিল। ছেলেটাকে মাথা থেকে পা অব্দি এক পলক দেখে নিল। অফ হোয়াইট রঙের ডেনিম জ্যাকেট সাথে ব্ল্যাক জিন্স আর পায়ে ট্রেন্ডি হোয়াইট ক্যাজুয়াল শু। মুখটা দেখা যাচ্ছে না কারণ মাস্ক পরা, হয়তোবা পলিউশনের জন্য পড়েছে, তবে কপালটা দেখে বোঝা যাচ্ছে অতিরিক্ত ফর্সা এই ছেলেটা। ঝিল তেমন কিছুই বলল না, খানিকটা বিরক্তি নিয়েই ব্যাগটা সরিয়ে নিল। ছেলেটা প্রশস্ত হেসে সিটে বসতে বসতে বলল, থ্যাঙ্কস এ লট। আশেপাশের কোনো সিটি খালি নেই, তাই আপনার এখানে আসতে হলো। ঝিল ভদ্রতার খাতিরে একবার তাকিয়ে হাসল। ছেলেটা বুকে হাত গুজে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে আছে। ট্রেন লেট হওয়াতে বড় ঝামেলা হয়ে গেল। 10টা বেজে গেলেও ট্রেন আসলো না। চারিদিকে গন্ডগোল পাকিয়ে গেল। নগর চলাচলে এই রকম ভোগান্তি কারোরই কাম্য নয়। কাউন্টারের লোকগুলো সবাইকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। ঝিল একবার কাউন্টারের কাছে গিয়ে উকিঝুঁকি দিতে লাগলো। এতে এত মানুষের জন্য তার ধারে কাছেও যেতে পারছে না। প্রায় 20 মিনিট পর পরিবেশ ঠান্ডা হলো। ঝিল কাউন্টারে গিয়ে বলল, এটা কি হচ্ছে কি? এভাবে মানুষকে হ্যারাসমেন্ট করার মানেটা কি? কি পেয়েছেন কি আপনারা? আমাদের মানুষ বলে মনে হয় না? এত রাতে এখন কোথায় যাব? ম্যাম, আপনি শান্ত হন। আমরা ট্রেনের ব্যবস্থা করেছিলাম, তবে সেটা আসতে একটু লেট হতো। মাঝ রাস্তাতে আবার প্রবলেম হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। হোয়াট আ জোকস! ইউ নো হোয়াট? কাল সকাল 8টার মধ্যে আমাকে খুলনা যেতে হবে। আমার ট্যুর রয়েছে, আর আপনারা? উই আর রিয়েলি সরি ম্যাম। ঝিলের ইচ্ছে হচ্ছে আরো কড়া করে কিছু কথা বলতে, কিন্তু এদের সাথে ফালতু বকবক করাই ঠিক না। এতে শুধু টাইম লস হবে। ঝিল মাথা চেপে ধরল। মৌনতা বারবার কল করছে। ঝিল ফোনটা সুইচ অফ করে পিছনে তাকাতেই অবাক হলো। সেই লম্বা করে ছেলেটা ওর দিকে তাকিয়ে আছে। ঝিলের ভ্রু দুটো কুঁচকে গেল। কাউন্টারের লোকের সাথে কথা বলার সময় মাস্ক খুলে রেখেছিল ও। ছেলেটা সানগ্লাসটা খুলে নিয়ে বলল, আমি যদি ভুল না হই, আপনি মিস ঝিল, তাই না? ছেলেটার কথাতে ঝিলের চিত্ত কেঁপে উঠল। ছেলেটা ওকে চেনে কি করে? ঝিল ফাঁকা ঢোক গিলল। নিশ্চয়ই এটা ওর পাপাদের লোক। ঝিল ভয়ার্থ চোখে তাকিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। ছেলেটা ভ্রু কুচকে থেকে ঝিলের দিকে খানিকটা দৌড়ে এলো। ঝিল ভয়ে চুপসে গেছে। ছেলেটা দম ফেলে বলল, আপনি ভয় পাবেন না। আপনি কি আমাকে চিনতে পারেননি? আমি অভিনব। অভিনব নামটা শুনে ঝিল খানিকটা ভাবুক হলো। পরক্ষণেই ওর চিত্ত কেঁপে উঠল। তবে কি এটাই কি সেই অভিনব? অভিনব দারুণ এক হাসি দিয়ে মাস্কটা খুলে ফেলল। ঝিল চমকালো, কেমন যেন অস্বস্তি হতে লাগলো। অভিনব কিঞ্চিত হেসে বলল, আর ইউ ওকে? ঝিল মাথা ঝাঁকালো। অভিনব ছড়া হেসে বলল, আসলে আমি দেখছিলাম আপনি কাউন্টারে চেঁচামেচি করছেন, তখন আপনার ফেস না দেখে চিনতে পারিনি। ঝিল বোকা বোকা হাসি দিয়ে বলল, ও কোথাও যাচ্ছেন বোধহয়, আই মিন কোনো ট্যুরে? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আপনি তো চেঁচিয়ে বলছিলেন কাল আপনার ট্যুর আছে। অভিনবর কথাতে ঝিল খানিকটা লজ্জা পেল। একে তো অস্বস্তি, তার উপর এমন এক বাজে পরিস্থিতি। অভিনব আশেপাশে তাকিয়ে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা হাঁটতে হাঁটতে কথা বলি, অ্যাকচুয়ালি কিছু লোক তাকিয়েছে। ঝিল মাথা ঝাঁকালো। অভিনব আর ঝিল 1 ফিটের দূরত্ব রেখে হাঁটতে লাগলো। ঝিল গলা ছেড়ে বলল, এবার আপনি বিড়িতে? মামা বাড়িতে এসেছি, আপাতত ট্যুরে যাচ্ছি। আপনিও তো খুলনায় যাচ্ছেন, কিসের ট্যুরে? সুন্দরবনের ট্যুরে আপনি? রিয়েলি? আমিও তো সুন্দরবন ট্যুরে যাচ্ছি, বাট ট্রেনটা তো মিস হয়ে গেল। ঝিল মলিন হাসল। ওর অনেক বেশি অস্বস্তি হচ্ছে। ওর সামনে দাঁড়িয়ে আছে 1.5 বছর আগের সেই মানুষটা, যার সাথে জড়িয়ে গিয়েছিল ও। অভিনব ঘড়িতে টাইম দেখে বলল, আজ আর ট্রেন মনে হয় না আসবে। কী সব ঝামেলা হয়েছে বলছে নাও সঠিক করে।
আপনি কোন ট্যুর এজেন্সির সাথে যাচ্ছেন? রেড লাইট। আমিও তো সেটাই যাচ্ছি, আমার ইমার্জেন্সি ছিল আর তাই এটাকেই বেছে নিলাম। সেম, কিন্তু মনে হচ্ছে না আর যাওয়া হবে। ঝিলের কথাতে আফসোসের রেখা। অভিনব কিছুক্ষণ ভেবে বলল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে যেতে পারেন, যেহেতু একই এজেন্সির সাথে যাচ্ছি আমরা। ঝিল খানিকটা অপ্রস্তুতে পড়ে গেল। ওর কি করা উচিত বুঝে উঠতে পারল না। এমন না যে অভিনবকে অবিশ্বাস করছে ও, যেহেতু ওকে বাঁচিয়েছিল তাই বিশ্বাস আছে ওর উপর। তারপরও যদি বাজে কিছু থাকে তাহলে তো সেফটির জন্য আছেই ইনজেকশন। কিন্তু ঝিল ঠিক কী করবে বুঝে উঠতে পারছে না। আমি আপনাকে জোর করছি না, আমাকে বিশ্বাস নাই হতে পারে, তবে প্ল্যাটফর্মে একা বসে থাকার থেকে আই থিঙ্ক আমার সাথে গেলে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। অভিনবর কথাতে ঝিল লজ্জা পেল। ছেলেটা ভাবছে ঝিলকে বিশ্বাস করতে পারছে না। ঝিল মৃদু স্বরে বলল, ট্রেন তো আসবে না, তাহলে কি করে যাব? ডোন্ট ওয়ারি, বাসে করে যেতে পারবো। সাইদাবাদ বাস স্টেশন থেকে 11টায় একটা বাস খুলনায় যাবে। আমি অলরেডি ব্ল্যাকে একটা টিকিট নিয়েছি, আর একটা টিকিটও ম্যানেজ করে নিব। ঝিল হালকা হাসল। অভিনব প্রশ্ন করল, যাবেন? ঝিল মাথা ঝাঁকালো। অভিনব দীর্ঘ স্বস্তির শ্বাস ফেলে বলল, চলুন তাহলে। ঝিল অভিনবর সাথে চলতে লাগলো। শীত বাড়ছে। একটু আগে পর্যন্তও তেমন শীত ছিল না, তবে এখন কুয়াশা এসে শীত গভীর করে দিচ্ছে। এখান থেকে কিছু দূরের পথও দেখা যাচ্ছে না। অভিনব আর ঝিল স্টেশন থেকে বের হয়ে একটা সিএনজিতে উঠল।